হচ্ছে আরেকটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন যেটা আমরা ইউজ করি ফর মেশিন কোড অপটিমাইজেশন। থ্রি অ্যাড্রেস কোডের সুবিধা হচ্ছে যে এটা মেশিন কোডের খুবই কাছাকাছি, তো আমরা এটাতে ইউজ করে বিভিন্ন ধরনের অপটিমাইজেশন করতে আমাদের সাহায্য করে। বাট ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনটা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিতে। আচ্ছা, তো আমাদের অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা যেটা বললাম যে এই অ্যাসাইনমেন্ট অনেক বড় একটা পার্ট, অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা করা পার্সিং এর সময় আমাদের এটা বিল্ড করার কথা, এবং আমাদের এই পার্সিং এর সময় বিল্ডিং এর যে কোডগুলো এগুলো সব আমাদের এখানে করা আছে। আপনি যদি এই অ্যাসাইনমেন্টের syntaxanalyzer.py ফাইলে যান, গিয়ে যদি একটু দেখেন তাহলে দেখবেন যে অনেক জায়গায় কিছু নতুন নতুন জিনিস, যেমন এই যে এগুলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি এর জন্য কোডটা লেখা। তো আমাদের আসলে আজকে .y ফাইলে এই ল্যাবটার জন্য কোনো কাজই করার দরকার নেই, সবকিছু আমাদের সুন্দর মতো করে দেয়া আছে। জাস্ট আমি দুইটা জিনিস আপনাদেরকে একটু পয়েন্ট আউট করে দেখাতে চাই। একটা হচ্ছে যে আপনার ওয়াই ফাইলে তো আমি এগুলা করলামই, রাইট? এগুলো আপনাদের ধরার কোনো প্রয়োজন নেই, বাট একটা জিনিস অ্যাওয়্যার থাকা ভালো, সেটা হচ্ছে আপনার সিম্বল ইনফোতে একটা নতুন অ্যাট্রিবিউট কিন্তু আমরা এখন অ্যাড করছি। দেখেন, অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি নোড, এএসটি নোড বলে। এটা কি কাজে লাগবে আমরা একটু পরে আসি, বাট আমাদের সিম্বল ইনফো যে হেডার বা ক্লাসটা ছিল, ওই ক্লাসে একটা চেঞ্জ আসছে একটা নতুন অ্যাট্রিবিউটের আকারে। তো এই অ্যাট্রিবিউটটা দিয়ে আমাদের কিছু একটা করা লাগবে। আর আপনারা বুঝতেই পারতেছেন যে আগে আমরা প্রত্যেকটা সিম্বলের সাথে যা যা ইনফরমেশন রাখতাম তার সাথে একটা নতুন ইনফরমেশন আমাদের কিছু কিছু ক্ষেত্রে স্টোর করে রাখা লাগতে পারে। ওকে, আমরা একটু স্পেক ফাইলে চলে যাই। স্পেক ফাইলে গেলে দেখবেন যে এখানে একটা ক্লাসের ডেসক্রিপশন দেয়া আছে, যেখানে আমাদের একটা বেস ক্লাস, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি নোড। এই বেস ক্লাসের সাথে এই সব চাইল্ড ক্লাসগুলো রিলেটেড। তো এখানে একটা হায়ারার্কি আছে, আমি একটু হায়ারার্কিটা ড্র করে দেখালে মনে হয় ভালো হয়। একটু ড্র করে দেখাই মনে হয় আপনাদেরকে। আমার কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। এখানে হায়ারার্কিটা কিছুটা এরকম যে আমাদের অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি এর একটা বেস নোড ক্লাস আছে, তার সাথে দুইটা চাইল্ড। একটা চাইল্ড হচ্ছে এক্সপ্রেশন নোড, আর একটা হচ্ছে স্টেটমেন্ট নোড, এবং এদেরও কিছু চিলড্রেন আছে। যেমন আপনি যদি ফেরত যান তাহলে দেখবেন যে এক্সপ্রেশন নোডের কিছু চিলড্রেন ক্লাস থাকতে পারে, var নোড, তারপরে হ্যান ত্যান অনেক কিছুই আছে, কনস্ট নোড এসে, আমি আর সবগুলো লিখবো না, এগুলো আরো 4-5টা এরকম আছে। এবং আমাদের স্টেটমেন্ট নোডেরও এরকম সিমিলারলি এক্সপ্রেশন স্টেটমেন্ট, তারপরে ব্লক নোড। এখানে ব্লক নোড বলতে কম্পাউন্ড স্টেটমেন্ট বোঝাচ্ছে। এরকম আরো বেশ কিছু চাইল্ড ক্লাস আছে। তো এটা আপনারা সিএসই 2 না সিএসই 111-এ মনে হয় অ্যাপ ইনহেরিটেন্সের প্রপার্টি গুলো পড়ে আসছিলেন। একটা বেস ক্লাসের যদি সে চাইল্ড ক্লাস হয়, তাহলে বেস ক্লাসের যে প্রপার্টি গুলো আছে এগুলো সব সেই চাইল্ড ক্লাসটা ইনহেরিট করে নেয়। তো এখানে সেম আইডিয়া, আমার বেস ক্লাস অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি নোড যে ক্লাসটা, তার সব অ্যাট্রিবিউট প্রপার্টিজ মেথডস আমার এগুলোতে ইমপ্লিমেন্ট করে রাখা লাগবে। এখানে কিছু সি প্লাস প্লাস স্পেসিফিক জিনিসপাতি আছে, এটা হয়তো আপনারা যদি সিএসসি 111 পাইথনে করে থাকেন তাহলে এটা আপনাদের পরিচিত না। তো আমি চেষ্টা করবো যতদূর সম্ভব আপনাদের একটু বলে দেওয়ার যে এখানে এটা সি প্লাস প্লাস এটা কি মিন করে বা এরকম কিছু, বাট সবকিছু তো অবভিয়াসলি কভার করা পসিবল হবে না। সো আই এনকারেজ ইউ টু ইউজ এআই পজিটিভলি হিয়ার। আপনারা এখানে চ্যাট জিপিটি বা আপনার ফেভারিট যে এলএলএম সেটা ইউজ করে আরো ডেপথের আন্ডারস্ট্যান্ডিংটা নিতে পারেন। বাট আমার যতদূর সম্ভব হয় এই ক্লাসে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করবো, এবং যা যা দরকার আপনার সেটাই বলবো। তো আমরা এটা, আমার কাছে যেটা মনে হয় যে এই ল্যাবটা বোঝার জন্য তার আগে সবচেয়ে আগে একটু ওয়াই ফাইলে কি হচ্ছে বুঝে নেওয়াটা দরকার। যদিও সবকিছু করে দেয়া আছে, তারপর আমরা যদি একটু নিজে থেকে দেখে নেই করাটা, তাইলে আমার মনে হয় যে পরবর্তী জিনিসগুলো খুবই ইজি হয়ে যায়। তো আমি আসলে এখানে খালি দুইটা লাইন অফ কোড লিখবো, খুবই সিম্পল। একটা হচ্ছে
এরকম লাইন 1 এবং পরেরটা আই থিংক একটা অ্যাসাইনমেন্ট। তো এটা খুবই সিম্পল দুইটা লাইন অফ কোড। এই দুইটা লাইন অফ কোডের জন্য আমরা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা আমাদের মানে ল্যাবের যে স্পেকটা দেয়া আছে ওটা অনুযায়ী কিরকম হবে সেটা একটু দেখি। তো আমরা প্রথমে লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট লাইন। প্রথম লাইনে আপনারা এটা দেখছেন যে এটা একটা কি, কেউ একটু বলবেন যে এই লাইনে আমরা আসলে কি করছি এই জায়গায়? স্যার আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশন করতেছি। এক্স্যাক্টলি, সো এটা একটা ডিক্লারেশন। তো আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিতে যে নোটগুলো দেয়া আছে আপনাদের কি মনে হয় যে এখান থেকে আমার কোন নোটটা আসলে ইউজ করা উচিত? মানে নোট টাইপগুলো তো দেয়া আছে। আমাদের বেস নোটগুলো মানে বেস ক্লাসগুলো আসলে আমরা এখানে বেস ক্লাসের জন্য কোনো অবজেক্ট ক্রিয়েট করব না। আমরা ক্লাসের জন্য অবজেক্ট ক্রিয়েট করব এগুলোর জন্য, মানে একেবারে যে নিচের লেভেলের চাইল্ডগুলা সেগুলোর জন্য। এবং এখানে কিন্তু ছোট একটা ডেসক্রিপশন দেয়া আছে যে এই চাইল্ড গুলা কোন ক্লাসটা কিসের জন্য ইউজ করা উচিত। তো এখানে একটা বেস ক্লাস চাইল্ড ক্লাস দেখবেন ডিক্লেয়ার নোড, এখানে বলা আছে ফর ভেরিয়েবল ডিক্লারেশনস। তো ডিক্লেয়ার নোডটা অবভিয়াসলি এখানে বোঝা যাচ্ছে যে আমরা ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য এখানে ইউজ করতে পারি। তো আমরা একটু সিনট্যাক্স অ্যানালাইজারে যাই। এখানে গিয়ে যে আমাদের আচ্ছা সিনট্যাক্স অ্যানালাইজারে যাওয়ার আগে আমাদের এখানে আসলে গ্রামারটা খুব ইম্পর্টেন্ট। তো আপনার যদি গ্রামারের ভালো আইডিয়া থাকে তাহলে এই ল্যাবেও আপনি বেশ উপকৃত হবেন আসলে। তো এখানে এই ল্যাবে আসলে সুবিধা হচ্ছে আপনাদের এখানে অনেক কিছু হেল্পফুল জিনিসপাতি দেয়া আছে। ও আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমরা এখানে আসলে একটা টু পাস কম্পাইলার ক্রিয়েট করব। টু পাস কম্পাইলার মানে কি আসলে? কারো কি এই ব্যাপারে আইডিয়া আছে? টু পাস কম্পাইলার বলতে আমরা কি বুঝি? না স্যার। তো টু পাস কম্পাইলারে যেটা হয় যে আমরা প্রথমে পার্সিং এর সময় একটা AST ক্রিয়েট করি। AST created during parsing এবং পার্সিং হওয়ার পরে আমরা একটা সেপারেটলি একটা প্রোগ্রাম চালাই যেখান দিয়ে আমরা এই AST ট্রিটা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা ট্র্যাভার্স করি। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা CSE 220 তে আপনারা কয়েক ধরনের ট্র্যাভার্সাল শিখছিলেন। ট্রি ট্র্যাভার্স করে কিভাবে, কি কি ছিল কারো কি মনে আছে? ট্রি ট্র্যাভার্সালের কি কি মেথড ছিল আমাদের? ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, এরকম কয়েকটা 3টা মেথড ছিল না? তো আমরা এখানে জি স্যার। পোস্ট অর্ডার ট্র্যাভার্সাল করব এবং এই ট্র্যাভার্সালের সময় আসলে আমরা কোড জেনারেশনটা করব। মানে থ্রি অ্যাড্রেস কোড জেনারেশনটা আসলে এই ট্র্যাভার্সালের সময় হবে। তো আমরা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা বানানো একটা স্টেপ এবং এটা থেকে ট্র্যাভার্স করে করে কোড জেনারেশন করা আরেকটা স্টেপ। তো আমরা আসলে বেসিক্যালি এটা আমাদের করা আছে। আমরা এটা আসলে বুঝবো যে এখানে কি হচ্ছে এবং বুঝলে আসলে আমাদের এই জিনিসটা করতে অনেক সুবিধা হবে। ট্র্যাভার্স করে কখন কি কোড জেনারেট করব এটা বুঝতে আমাদের বেশ কিছু মানে অ্যাডভান্টেজিয়াস পজিশনে আমরা থাকতে পারবো। তো আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা এই দুইটা লাইন অফ কোড আমরা একটু বুঝতে চাই যে কিভাবে এটা পার্স হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে। তো দেখেন এখানে একটা ডিক্লারেশন ছিল। তো আমি যেটা বললাম যে আমাদের এখান থেকে যে নোটটা ডিক্লারেশন নোট, এটা কিছু একটা ক্রিয়েট করা লাগবে ফর দিস। তো এই কারণে আমরা একটু গ্রামারে যাই এবং আচ্ছা গ্রামার থেকে আমরা বুঝি আসলে কোন গ্রামারে আমাদের এর জন্য একটা ডিক্লারেশন নোট ক্রিয়েট করলাম। তো আমি এখানে গ্রামারটা নিয়ে আসছি। যদি দেখেন এটা হচ্ছে আমাদের যে ল্যাব 1 এর যে গ্রামারটা ছিল সেটাই। তো এখানে ডিক্লারেশনের বিষয়টা কই কই হচ্ছে আপনাদের কি মনে হয়? এই ডিক্লারেশন যেটা এই ফার্স্ট যে লাইনটা আমি লিখছি এইটা ফাইনালি কোন জায়গায় গিয়ে রিডিউস হবে? এখন কিন্তু অনেক দিন ধরে প্রায় 3 মাস ধরে, প্রায় 2.5 মাস ধরে আমরা এই গ্রামারটা নিয়ে কাজ করতেছি। তো এখন গ্রামারটা আপনাদের মানে একদম শুড নো দিস গ্রামার লাইক দ্য ব্যাক অফ ইওর পাও। वैसे प्रोग्राम में जाके देन स्टार्ट है जाके लास्ट एकदम।
অবশ্যই সেটা তো মানে আমাদের একেবারে ফাইনাল প্রোগ্রামটা পার্স হয়ে গেলে, বাট আমি বলতেছিলাম যে ফার্স্ট যে লাইনটা, লেটস সে এই লাইনটার জন্য আমার আসলে সিম্যান্টিক অ্যাকশনটা কোথায় লেখা উচিত। তো যদি চিন্তা করেন এটা একটা ডিক্লারেশন লিস্ট, তো আমার ডিক্লারেশন লিস্টের জন্য যে রুলটা ছিল এখানে আমার বেসিক্যালি যে ডিক্লারেশনের নোটটা আছে সেটা ক্রিয়েট করা গেলে সবচেয়ে সুবিধা। তো দেখবেন এই কনসেপ্টটা যদি আমি ইউজ করে আপনি যদি সিনট্যাক্স অ্যানালাইজারে যান, সিনট্যাক্স অ্যানালাইজারে ওই পার্টে যদি আপনি যান, এগেইন কন্ট্রোল এফ ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। তাহলে এখানে দেখবেন যে আমরা একটা নিউ নোড বা নিউ অবজেক্ট ক্রিয়েট করছি, যেটা হচ্ছে একটা ডিক্লারেশন নোড ক্লাসের একটা অবজেক্ট, তাই না? তো এই অবজেক্টের ভিতরে আমরা সরি, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য। আচ্ছা, এখানে ওরা একটু চেঞ্জ করে লিখছে। আমি থাকলে ডিক্লারেশন লিস্টে লিখতাম, বাট ওরা ভেরিয়েবল ডিক্লারেশন এক একটা ভেরিয়েবলের জন্য নতুন করে এক একটা নোড ক্রিয়েট করছে। অসুবিধা নেই, আমরা এখানেও করতে পারি। এখানে একটা নতুন ডিক্লারেশন নোড ক্রিয়েট করা। তো এই ডিক্লারেশন নোডের ভিতরে আমরা যদি দেখেন যে আমাদের যে ভেরিয়েবলের লিস্টটা আছে, ডিক্লারেশনের লিস্টটা, এই ডিক্লারেশন লিস্ট থেকে একটা একটা করে ভেরিয়েবলকে স্ট্রিম হিসেবে এক্সট্রাক্ট করছি। এখানে একটা একটা করে ওরা আসলে এখানে রাখছে, আমি রাখলে ওখানে মানে এরকম গ্লোবালে না করে ওইভাবে করতাম আর কি, নিচে কোনো এক জায়গায়, বাট ইটস ফাইন। আপনার খালি এই নোটটা ক্রিয়েট হলো। সো নোটটা ক্রিয়েট হওয়ার পরে ওরা ডিক্লারেশন নোডের মধ্যে এক একটা করে ভেরিয়েবল রেখে দিচ্ছে। সো আমাদের এখন এই জিনিসটা বোঝার জন্য মেবি উই শুড গো অ্যান্ড সি যে এই ডিক্লারেশন নোড ক্লাসটা দেখতে কেমন। তো এই ক্লাসটা আপনি পাবেন কোথায়? আপনারা যদি সবাই নোটিস করেন, abstract syntax tree.h বলে একটা নতুন হেডার ফাইল যোগ হয়েছে, এবং এখানেই আমাদের ক্লাসের সব ডেসক্রিপশন গুলো দেয়া। আপনি এখানে abstract নোড একটা ক্লাস পাবেন, এক্সপ্রেশন নোড একটা ক্লাস পাবেন। আরেকটু যদি নিচে স্ক্রল করেন তাহলে এখানে একটা স্টেটমেন্ট নোড বলে ক্লাস পাবেন। এগুলো হচ্ছে সব বেস ক্লাস, আর তার নিচে আমাদের সব চাইল্ড ক্লাস, যেগুলোতে আমাদের অ্যাকচুয়াল কোড লিখতে হবে। সো আমাদের ডিক্লারেশন নোডটা ছিল একটা স্টেটমেন্ট নোডের চাইল্ড ক্লাস। স্টেটমেন্ট নোডের ভিতরে দেখবেন একটা ভার্চুয়াল জেনারেট কোড ফাংশন বলা। তো এই ভার্চুয়াল কিওয়ার্ডটা মানে কি? এই সব তো আমাদের কাছে খুবই ফ্যামিলিয়ার। সেটা হচ্ছে একটা ফাংশনের ডিক্লারেশন বা একটা মেথডের ডিক্লারেশন। হোয়াট ইজ দিস ভার্চুয়াল? এই ভার্চুয়ালটা একটা কিওয়ার্ড যেটা আপনাদের ল্যাঙ্গুয়েজকে বলে দিচ্ছে যে এই মেথডের ইমপ্লিমেন্টেশনটা নিচের কোনো চাইল্ড ক্লাসে হইতে হবে। ঠিক আছে? সো এটা কোনো চাইল্ড ক্লাসে অবশ্যই হইতে হবে, না হলে কম্পাইলার আপনাকে এরর দিবে। তো আপনি যদি প্রত্যেকটা চাইল্ড ক্লাসে দেখেন আমাদের একটা জেনারেট কোড ফাংশন লিখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এই প্রত্যেকটা চাইল্ড ক্লাসের কিছু নিজস্ব অ্যাট্রিবিউটস থাকে। তো আমরা ডিক্লারেশন নোডের অ্যাট্রিবিউটটা একটু দেখে আসি। দেখেন এখানে সিনট্যাক্সটা হচ্ছে ক্লাস ডিক্লারেশন নোড ইনহেরিটস ফ্রম দ্য ক্লাস স্টেটমেন্ট নোড, এবং ওর দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে স্ট্রিং যেটা হচ্ছে টাইপ, এবং আরেকটা হচ্ছে ভেরিয়েবল। সো এখানে ভেরিয়েবলের নাম এগুলো আমাদের স্টোর করে রাখতে হবে। সো উই ক্যান অবভিয়াসলি, এটা হচ্ছে একটা ভেক্টর যেটার ভিতরে আমরা একটা পেয়ার স্টোর করব। সো এই পেয়ারটা একটু ইন্টারেস্টিং। এটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন ডিটেইল। আপনার এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, তারপরও আপনাদের কনফিউশন যাতে না হয়, আমরা মানে এটাকে চিন্তা করতে পারেন আমরা পাইথনে যখন 2 dimensional অ্যারেজ লিখতাম তখন এরকম কিছু একটা, যে এখানে একটা স্ট্রিং থাকবে, এই স্ট্রিংটা হবে হচ্ছে একটা আইডেন্টিফায়ারের নাম, এবং এখানে একটা ইন্টিজার থাকবে, এরকম পেয়ার আকারে থাকবে আর কি সবগুলো। তো এখানে আরেকটা স্ট্রিং এন্ড ইন্টিজার এরকম। এখন এই ইন্টিজার আর স্ট্রিং পেয়ার রাখার কারণ কি? প্রথমেই স্ট্রিংটা হবে আমাদের আইডেন্টিফায়ারের নাম। সো আমি যদি এই এটার জন্য লিখি, এটার জন্য আমি একটা ডিক্লারেশন ক্রিয়েট করি, তাহলে এই স্ট্রিংটা হবে এন্ড দেন এই ইন্টিজারটা হবে আইদার জিরো, যদি এটা জিরো হয়
তার মানে আমাদের যে এই এটা ছিল, এই এটা হচ্ছে একটা নর্মাল ভেরিয়েবল। সিমিলারলি বি এর জন্য একটা ক্রিয়েট হবে, বি এর জন্য একটা নর্মাল ভেরিয়েবল যেহেতু সাইজটা 0। বাট দেখেন এআরআর এর যখন ক্রিয়েট হবে, এআরআর এর জন্য আমরা এই ইন্টিজারে এআরআর অ্যারেটার সাইজ রাখবো, সো 3। তো আপনার যদি ভেরিয়েবলটা নর্মাল ভেরিয়েবল হয় তাহলে এটা 0 হবে সিম্পলি, আদারওয়াইজ আপনি এখানে সাইজ স্টোর করে রাখবেন ফর অ্যারেস। এখানে একটা কমেন্ট দিয়ে এটা বলা আছে, এটা ইমপ্লিমেন্টেশনের সময় আমাদের এটার জন্য কিছু ইয়ে রাখতে হবে, প্রভিশনস রাখতে হবে। এই ডিক্লারেশন নোডের কাজ এখানে এতটুকুই যে প্রত্যেকটা নোডের জন্য, প্রত্যেকটা ডিক্লারেশনের জন্য উই শুড ক্রিয়েট আ ডিক্লারেশন নোড, এবং ওই প্রত্যেকটা ডিক্লারেশনের জন্য উই শুড ক্রিয়েট ওয়ান ডিক্লারেশন নোড, এন্ড দেন ওইটার ভিতরে যে লিস্ট থাকবে ওই লিস্টের মধ্যে যে ভেরিয়েবলগুলো ওগুলোকে এরকম একটা ভেক্টরের ভিতরে পুশ করে রেখে তারপরে যখন ট্রাভার্স করব তখন আমরা এটা ইমপ্লিমেন্ট করব। তো ফর নাও আমাদের এই পুরো ডিক্লারেশনের জন্য একটা ডিক্লারেশন নোড ক্রিয়েট হচ্ছে, রাইট? তো এই ডিক্লারেশন নোডে আমরা বিভিন্নভাবে আমাদের অ্যারেকে পুশ টুশ করে রাখছি এবং ওদেরকে অ্যাড করছি। লাস্টে দেখবেন এইখানে একটা লাইন লেখা, সেটা হচ্ছে $.set_AST_node। এটা মানে কি? প্রথম কথা বলেন যে আপনাদের ল্যাব 1-এ আমরা বলছিলাম $, মানে কি? $, দিয়ে কি টার্গেট করা হয়? সেটা হচ্ছে আমার যে রুলটা ছিল সেই রুলের হেডে যে সিম্বল ইনফো অবজেক্টটা আছে সেটাকে। তো সেই অবজেক্টের এগেইনস্টে আমি set_AST_node কল দিচ্ছি। তাহলে আপনাদের কি মনে হয় এখানে কি হবে? এটা যদি আমি করি তাহলে আমার সিম্বল ইনফোতে যে আমি একটা নতুন অ্যাট্রিবিউট ক্রিয়েট করে আসছিলাম, সেট AST নোড অ্যাট্রিবিউটটা, ওই AST নোড অ্যাট্রিবিউটের সাথে আমার এই যে নতুন ডিক্লারেশন লিস্ট যে নোডটা ওটা কম্বাইন হয়ে গেল, মানে ওটা একটা পয়েন্টার আমি এখানে স্টোর করে রাখলাম ইন মাই সিম্বল ইনফো। এটা কেন করলাম? কারণ উপরে গিয়ে আমার এই ডিক্লারেশন নোডটা লাগতে পারে, তাই না? তো এই কারণে আমার এটা করা দরকার। সো var ডিক্লারেশনের পরে আপনারা যদি দেখেন যে var ডিক্লারেশনটা এই একটা ইউনিটে রিডিউস হচ্ছে, রাইট? সো যখন ইউনিটে রিডিউস হচ্ছে তখন আমরা ইউনিটের জন্য সেম কাজ করছি। তো এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে আমরা তো ইউনিট ক্রিয়েট মানে ইউনিটও তো একটা রুল এবং ইউনিটও একটা নন টার্মিনাল, বাট নন টার্মিনালের জন্য কিন্তু আমরা কোনো নতুন অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি নোড ক্রিয়েট করি নাই। ইজ দিস আ প্রবলেম? কারণ আমরা যখন পার্স ট্রি করব বলছিলাম তখন কিন্তু প্রত্যেকটা মানে আমাদের যে রুল টার্মিনাল নন টার্মিনাল যাই হোক তার জন্য আমরা এক একটা সিম্বল ইনফো ক্রিয়েট করছিলাম, দিস ওয়াজ পার্স ট্রি। বাট আমরা এখন অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি এর জন্য এটা করি নাই। ইজ দিস আ প্রবলেম? কার কার মনে হয় এটা একটা প্রবলেম? প্রশ্নটা কি বুঝতে পারছেন নাকি আমি আরেকবার বলবো? হ্যালো? সো প্রবলেম তো হওয়ার কথা না, কারণ ওই আগের নোটটাই তো আমরা পাস করে দিচ্ছি নতুন নোট হিসেবে। সো এক্স্যাক্টলি। সো দিস ইজ নট আ প্রবলেম ফর টু রিজনস, কারণ আগের নোটটা আমরা পাস করে দিচ্ছি। আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের যেই ডেটা স্ট্রাকচারটা আমরা বানাচ্ছি ওর নামটা কি? ওর নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি, তাই না? এই অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে ও কোনো কিছু এক্সস্টিভলি করে না, আমার যতদূর দরকার ততটুকু আমি অ্যাবস্ট্রাকশন রাখবো, নিচের ইমপ্লিমেন্টেশনে আমার অত কিছু চিন্তা ভাবনা নাই। তো এটার জন্য এটা রিভার্সটা কি? অ্যাবস্ট্রাক্টের রিভার্স হচ্ছে কনক্রিট সিনট্যাক্স ট্রি, এবং কনক্রিট সিনট্যাক্স ট্রি এর একটা খুব আপনারা পরিচিত নামে ওকে চিনেন, এটা একটা সিনোনিম। কনক্রিট সিনট্যাক্স ট্রি এর আরেকটা নাম হচ্ছে আমাদের খুবই পরিচিত পার্স ট্রি। সো পার্স ট্রিতে আমাদের সব টার্মিনাল নন টার্মিনাল জন্য এক একটা করে নোড রাখা লাগে, বাট ফর অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি আমার যতক্ষণ যেখানে দরকার সেখানেই আমি রাখবো। সো ইট ডাজন্ট ম্যাটার যে আমি এখানে ক্রিয়েট করিনি, ঠিক আছে? তো সোফার আপনারা যদি চিন্তা করেন, সোফার আমাদের এখানে একটা ডিক্লারেশন নোড একটা ক্রিয়েট হয়েছে। আমরা এই ডিক্লারেশন নোডটাকে এখানে কোনো এক জায়গায় লিখে রাখি। এই ডিক্লারেশনের নোডের ভিতরে আমাদের একটা ছিল টাইপ,
এই টাইপটা কি, এখানে যেহেতু ইন্ট দেয়া, সো দিস টাইপ উইল বি ইন্ট। আর একটা ছিল var list, এটা একটা ভেক্টর যেটার ভিতরে পেয়ার আকারে আমার ভেক্টর আমার সিম্বলের নামটা, এবং যদি সে অ্যারে টাইপ হয় তাহলে তার সাইজ স্টোর থাকে, আদারওয়াইজ জিরো স্টোর থাকে। তো দিস ইজ সিম্পল ইনাফ। এখানে থেকে আপনারা, আমরা আসছি var ডিক্লারেশনে, var ডিক্লারেশন থেকে একটা ইউনিটে। এখন ইউনিটে আসার পরে দেখবেন যে এখানে একটা কাজ হয়েছে যেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এখানে একটা নতুন প্রোগ্রাম নোড ক্রিয়েট হয়েছে। এই প্রোগ্রাম নোডটা আসলে কি? তো আমরা যদি একটু স্পেক ফাইলে যাই, স্পেক ফাইলে গিয়ে দেখবেন যে এখানে 4 নম্বরে দেয়া প্রোগ্রাম নোড ইজ দ্য রুট অফ দ্য অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। ঠিক আছে? তো আমাদের ড্রয়িং এ যদি আমরা এখন একটা প্রোগ্রাম নোড আঁকি, এই প্রোগ্রাম নোডটা হবে আমাদের রুট। তো এই প্রোগ্রাম নোডটার স্কেচটা একটু আমরা দেখে আসি, প্রোগ্রাম নোডটা দেখতে কেমন। তো অবভিয়াসলি ওই ASP তে যাব, গিয়ে এখানে প্রোগ্রাম নোড টাইপ করব। প্রোগ্রাম নোডের শুধু একটাই অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ইউনিটস, এন্ড দিস টার্নস আউট টু বি আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট। এই ইউনিটসটা একটা ভেক্টর, এবং আমাদের প্রোগ্রামে যতগুলা ইন্ডিভিজুয়াল ইউনিটস থাকে সেগুলা এই একটা ভেক্টরের মধ্যেই স্টোর হয়। তো আপনি যদি এটার অ্যাকশনটা দেখেন, প্রোগ্রাম নোড ক্লাসটা ক্রিয়েট হওয়ার পরে, মানে অবজেক্টটা ক্রিয়েট হওয়ার পরে আমরা প্রত্যেকটা ইউনিটকে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমার প্রোগ্রামে যতগুলা ইউনিট থাকবে এখানেও সেটা আসতে পারে, অথবা এখান থেকেও আসতে পারে, দুই জায়গায় কিন্তু অ্যাড ইউনিট করা হচ্ছে। তো বেসিক্যালি যেটা হবে যে আমার ডিক্লারেশন নোড উইল বিকাম আ ইউনিট ইন মাই প্রোগ্রাম নোডস ইউনিটস অ্যাট্রিবিউট। সো এখানে চলে আসবে। সো ডিক্লারেশন নোড হচ্ছে এখানে কোন এক জায়গা থেকে অ্যাড নোড হবে। দিস ইজ ওয়ান পার্ট অফ মাই কোড। আপনাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু এটাকে বটম আপ পার্স করতেছি। তো আমাদের এখানে পার্স করে এই সাইডটাও পার্স করতে হবে। তো আমাদের নেক্সট যে লাইনটা ছিল এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেশন। তো আমাদের গ্রামারে যদি দেখেন অ্যাসাইনমেন্ট অপারেশনের জন্য একটা খুবই সিম্পল রুল ছিল, এই যে অ্যাসাইন অপটা। যে কোনো অ্যাসাইনমেন্ট অপারেশন এই রুলের মাধ্যমে কিন্তু হচ্ছে আমাদের গ্রামারে। তো আমরা এই রুলটা একটু দেখে আসি যে সিনট্যাক্স অ্যানালাইজারে এই রুলের জন্য কি হচ্ছে। অ্যাসাইন অপটাকে আমি কন্ট্রোল এফ দিয়ে যদি করি, তাহলে দেখেন এইখানেও আমরা একটা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি নোড ক্রিয়েট করছি, এন্ড ভেরি আনসারপ্রাইজিংলি এই অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি নোডটার ভিতরে আমরা একটা অ্যাসাইন নোড ক্রিয়েট করতেছি। এই অ্যাসাইন নোডটার কি কাজে ব্যবহার হয় এবং ওর স্কেচটা আমরা দেখে আসতে পারি। তো আমাদের এখানে একটা অ্যাসাইন নোড আছে ফর অ্যাসাইনমেন্ট অপারেশনস, এবং এটার যে রাফ স্কেচটা আমাদের দেয়া, এটা আমরা দেখে আসি একটু। অ্যাসাইন নোড, আচ্ছা, অ্যাসাইন নোডের দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, সেটা হচ্ছে একটা var নোড টাইপের পয়েন্টার, আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সেটা হচ্ছে একটা এক্সপ্রেশন নোড টাইপের পয়েন্টার। এগুলো আসলে কি? আপনি যদি একটু মানে চিন্তা করেন, এখানে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেশনের অ্যাসাইন অপ যে অপারেটরটা, তার বাম পাশে এই যে জিনিসটা, এটা কি একটা ভেরিয়েবলের রেফারেন্স না? তো এটা একটা ভেরিয়েবলের রেফারেন্স, তো এই কারণে এটা হবে একটা var নোডের অবজেক্টের পয়েন্টার। আর এটা এই মুহূর্তে শুধু একটা কনস্ট্যান্ট। এটা একটু ইন্টারেস্টিং একটা বিষয়, ইভেন দো দিস ইজ আ কনস্ট্যান্ট, ও কিন্তু একটা এক্সপ্রেশনও। কনস্ট্যান্ট ইজ অলসো অ্যান এক্সপ্রেশন। কিভাবে বুঝলাম? আবার আপনার গ্রামারে যেতে হবে। গ্রামারে গিয়ে যদি দেখেন ডান সাইডে লজিক এক্সপ্রেশন ক্যান বি আ রিলেশনশিপ এক্সপ্রেশন, ওটা আবার একটা সিম্পল এক্সপ্রেশন হতে পারে, সিম্পল এক্সপ্রেশন একটা টার্ম হতে পারে, টার্ম একটা ইউনারি এক্সপ্রেশন হতে পারে, ইউনারি এক্সপ্রেশন একটা ফ্যাক্টর হতে পারে, এবং একটা ফ্যাক্টর একটা কনস্ট্যান্ট ইন্টিজার হতে পারে, তাই না? তো আমাদের এখানে যেহেতু একটা কনস্ট্যান্ট ইন্টিজার আছে, তাহলে এই রুলটাও আমার ইম্পর্টেন্ট। এখানেও একটা টাইপ আমার ক্রিয়েট করতে, এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। কি অবজেক্ট? এই যে বলা আছে const node, so এখানে we should create a const node, তাই না? So এই দুইটার
রুলই ইম্পর্টেন্ট, যে একটা এখানে কনস্ট নোড ক্রিয়েট করব, আরেকটা হচ্ছে আমার যে ভেরিয়েবল যেটা ছিল, যে এই ভেরিয়েবলটা, এটার জন্য আমার একটা var নোড ক্রিয়েট করতে হবে, তাই না? তো এই ভেরিয়েবলটা আপনারা কোথায় একটু চিন্তা করেন তো। স্যার ভেরিয়েবল আছে একটা গ্রামার রুল। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এটা একটা নন টার্মিনাল, সো এটার জন্য এক ধরনের var নোড ক্রিয়েট করব, এটার জন্য এক ধরনের var নোড ক্রিয়েট করব। এটা কি? এটা একটা নরমাল ভেরিয়েবল, রাইট? আর এটা কি? অ্যারে। অ্যারে, এক্স্যাক্টলি। তো এটার জন্য একভাবে ক্রিয়েট করব, আর একটার জন্য একভাবে ক্রিয়েট করব। সো আমরা কনস্ট্যান্টটা একটু ইজিয়ার, কনস্ট্যান্টটা একটু আগে দেখে আসি, তারপরে আমরা ওটা দেখব। সো এই জায়গায় আমরা ফেরত আসবো, এটা আপনারা ভুলে যান না। আমরা আগে কনস্ট্যান্টটা দেখে আসি, কনস্ট্যান্টের কাজ কি। সো কনস্ট্যান্ট ছিল ফ্যাক্টরের ভিতরে, ফ্যাক্টরের মধ্যে দেখেন আমাদের বিভিন্ন ধরনের ফ্যাক্টর থাকতে পারে। কনস্ট্যান্টে আমরা একটা কনস্ট্যান্ট নোড ক্রিয়েট করছি, ওর মধ্যে আমাদের অবভিয়াসলি সিম্পল এর যে নামটা এবং ডেটা টাইপটা পাঠিয়ে দিচ্ছি। তো এর আমরা একটু স্কেচটা দেখে আসি। সিম্পল, ওর জাস্ট আমার একটা লেক্সি ভ্যালু থাকলেই হয়, কিন্তু আমরা তো এখানে কনস্ট্রাক্টরের ভিতরে আরো কিছু জিনিস পাঠাইছিলাম, রাইট? ভ্যালুর সাথে টাইপটা, এই টাইপটা তো আমার এখানে অ্যাট্রিবিউট লিস্টে নাই। কেউ কি বলতে পারেন এই এই স্ট্রিং এ যে টাইপ আছে, এই টাইপটা আসলে কই থেকে আসতেছে? স্যার ইসের থেকে লেক্সিক্যাল থেকে আসতেছে। না, মানে এখানে যেটা বলছিলাম যে ওর তো অ্যাট্রিবিউট লিস্টে আমরা শুধু দেখছি ভ্যালু, ভ্যালু মানে যে কনস্ট্যান্টটা, আমাদের কনস্ট্যান্ট। কোডের জন্য জাস্ট 10 বসবে এখানে, তাই না? ওটা জি আমি স্যার। ভেরি ইজিলি, খুব ইজিলি গেট নেম দিয়ে পেয়ে যাব, এক্স্যাক্ট যে লেক্সিম যেটা ম্যাচ করছে আমার সিম্বল ইনফো ফাইলে, মানে সিম্বল ইনফো অবজেক্টে স্টোর করা আছে। বাট এখানে একটা টাইপও তো আমরা পাঠাইছি না, এই যে এই জায়গায় ইন্ট। জি এই স্যার। ইন্টটা দেখেন এখানে কিন্তু কোথাও কোনো অ্যাট্রিবিউট নাই, তাহলে এই ইন্টের কাজ কি? এই ইন্টের কাজ হচ্ছে ও একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট, এক্সপ্রেশন নোডের একটা টাইপ থাকতেই হবে। তো এখানে দেখেন আমরা অ্যাট্রিবিউট গুলো এই জায়গায় সেট করছি। সো দিস ইজ সি প্লাস প্লাস, মানে সিনট্যাকটিক্যাল জিনিসপাতি, যে আমরা হচ্ছে আমাদের মেম্বার অ্যাট্রিবিউট গুলোকে বা মেম্বার ভেরিয়েবল গুলোকে এভাবে স্টোর করে রাখি। তো এখানে এই সিনট্যাক্সটা আপনারা একটু মাথায় রাখেন। এক্সপ্রেশন নোটটা আপনারা এভাবে সেট করে রাখবেন। তো আরো মেম্বার ভেরিয়েবল আপনাদের সেট করা হইতে পারে, বাট সুবিধার জিনিস হচ্ছে এই জায়গায় কোডগুলো লেখা। তো আপনার কাছে ক্লু হচ্ছে এখানে যে মেম্বার ভেরিয়েবল গুলো আছে এগুলোকে ইউজ করে সামহাও আপনার কোডটা জেনারেশন ফেজে ইউজ করতে হবে। বাট কনস্ট্যান্ট নোড ওয়াজ ফেয়ারলি সিম্পল, এখানে খুব বেশি আমাদের আসলে চেঞ্জেস করার প্রয়োজন নাই। জাস্ট একটা সিম্পল কনস্ট্যান্টকে আমরা কোনোভাবে থ্রি অ্যাড্রেস কোড ফরম্যাটে এখান থেকে নিতে পারবো। বাট একটু ঝামেলা হচ্ছে var নোডে। var নোডে যদি আমরা var নোডটা খুলে রাখি এবং সিনট্যাক্স অ্যানালাইজার ফাইলে যান, গিয়ে ওই ভেরিয়েবলের যে রুলটা আছে, আচ্ছা মেবি লুকিং ফর আ ভেরিয়েবল টাইপ ওয়াজ নট আ গুড আইডিয়া, কারণ এখানে ভেরিয়েবল অনেকবারই আসবে। আমরা একটু খুঁজে খুঁজে বের করি আর কি। এখানে দেখেন ভেরিয়েবলের জন্য আমরা একটা নতুন var নোড ক্রিয়েট করেছি। সো প্রথম var নোড টাইপটা তো মানে গেট নেম দিয়ে তো জাস্ট সিম্পলি আমি আমার ভেরিয়েবলের যে নামটা সেটাই পাবো। সো যদি আমি a এর জন্য করতে থাকি তাহলে a, b এর জন্য করলে b, arr এর জন্য করলে arr। বাট এখানে just নাম এবং টাইপটা দিলেই হবে, এন্ড দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। আমাদের এখানে নাম এবং টাইপটা সেট হচ্ছে, টাইপটা হচ্ছে একটা ইনহেরিটেড মেম্বার অ্যাট্রিবিউট, আর নাম তো নামই। আর তার সাথে দেখেন একটা আরেকটা অ্যাট্রিবিউট আমরা এখানে রাখছি, সেটা হচ্ছে পয়েন্টার টু অ্যানাদার এক্সপ্রেশন ইন্ডেক্স। এটা আসলে আমাদের অ্যারের জন্য লাগবে। তো আমরা যদি এখানে নিচে অ্যারের জন্য যে রুলটা, ওইটার var নোডটা দেখি, এখানে আমরা নাম, টাইপ, তার সাথে একটা পয়েন্টার টু অ্যান এক্সপ্রেশন নোড, এই এক্সপ্রেশন নোডটা এখান থেকে পাচ্ছি, তাই না? তো এখানেও আরেকটা খেয়াল করার বিষয় আছে, যে যে কোনো অ্যারের যে ইনডেক্স বা সাইজ আমরা বলে দিই, দিস ইন ইটসেলফ ইজ অলসো অ্যান এক্সপ্রেশন। তো এই এক্সপ্রেশনের যে আউটপুটটা, এটা হইতে হবে ইন্টিজার। এটা আপনারা কিন্তু হ্যান্ডেল করে আসছেন না ইয়েতে, সিমেন্টিক
অ্যানালিসিসের যে ল্যাবটা ছিল ওটাতে আমরা হ্যান্ডেল করে আসছি, যেটা ইন্টিজার ব্যতীত অন্য কোনো টাইপ হলে আমাদের একটা এরর প্রডিউস করতে হয়। তো এই এক্সপ্রেশনটা থেকে আমার ভ্যালুটাকে মানে সাইজটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো আমি এখন এত কিছু না করে জাস্ট এটা পরের স্টেজের জন্য রেখে দিচ্ছি। সিম্পলি আমার কাজ হচ্ছে এখানে যে এক্সপ্রেশনের যে নোটটা ছিল, যে নোটের যে রেফারেন্সটা ছিল, যেটা আমি নিচে থেকে কোনো এক সময় উপরে পাস করেছি, যে বললাম না যে ডাবল ডলার ডট সেট করে রাখি, কারণ এটা উপরে আমার কোনো এক সময় লাগতে পারে। তো সেই জন্য আমার এখানে এই জিনিসটা করা দরকার। আচ্ছা, এখন এই এক্সপ্রেশনটা যে কোনো টাইপের মানে এক্সপ্রেশন হইতে পারে, সে কারণে আমরা এখানে একটা কাস্টিং করে নিচ্ছি, যে এটা একটা বেস ক্লাসের কাস্ট যাতে হয়। তো এইটুকুই ছিল। এখন আমরা একটু ইমপ্লিমেন্টেশনের দিকে চলে যাই। তার আগে মনে হয় আমরা লেটস ফিনিশ আওয়ার ট্রি, আমাদের ছোট একটা কোড স্নিপেটের জন্য। তো আমাদের এখানে আসলে একটা ইউনিটসের মধ্যে সেকেন্ড যে ইউনিটটা থাকবে সেটা হচ্ছে অ্যাসাইন অপে গিয়ে ক্রিয়েট হবে। সো অ্যাসাইন অপে যদি দেখেন তাহলে এখানে একটা অ্যাসাইন নোড ক্রিয়েট হচ্ছে। এই অ্যাসাইন নোডের ভিতরে আমাদের কিন্তু দুইটা অ্যাট্রিবিউটস ছিল, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। একটা হচ্ছে এলএইচএস, এলএইচএস একটা পয়েন্টার, আর একটা ছিল আরএইচএস। সো এই এলএইচএস পয়েন্টারটার সাথে আমাদের ওই এক্সপ্রেশনটা যুক্ত ছিল, সরি আমাদের যে var নোডটা ছিল সে, এবং যে আরএইচএসটা আছে তার সাথে আমাদের বেসিক্যালি এখানে একটা এক্সপ্রেশন হবে, বাট আমরা হচ্ছে এখানে আরো মোর স্পেসিফিক্যালি একটা কনস্ট নোড, যেহেতু আমাদের এখানে কনস্ট্যান্ট, আমাদের এখানে যদি কোনো এক্সপ্রেশন থাকতো তাহলে ওই এক্সপ্রেশনের জন্য তার করেসপন্ডিং একটা নোড আমরা পাইতাম। বাট দেখেন এখানে আমরা যদিও কনস্ট নোড বলছি, বাট আমাদের কাজটা কিন্তু হচ্ছে অ্যাজ অ্যান এক্সপ্রেশন নোড। তো এটা সমস্যা নাই, কনস্ট নোড ইজ অলসো অ্যান এক্সপ্রেশন নোড, তো একটা চাইল্ড ক্লাস না, তো এখানে একটা কনস্ট নোড মানে এই এক্সপ্রেশনে নোড ক্লাসের মধ্যে যে কোনো একটা কিছু হইলেই হবে। তো এখানে কনস্ট নোড হইতে পারে, যে কোনো একটা ইউনারি অফ এক্সপ্রেশন হইতে পারে, বা একটা বাইনারি কিছু হইতে পারে, এডিশন সাবট্রাকশন। এগুলো আপনাদের যেটা করতে হবে যে একটা একটা করে দেখে নিতে হবে, সবকিছু তো আসলে দেখায় দেওয়া সম্ভব না, তো আপনার একটা একটা করে দেখে নিতে হবে। এখন দেখবেন কোথায় এবং দেখে করবেনটা কি। সো সিনট্যাক্স অ্যানালাইজার ফাইলে আপনাদের সব কাজ আমি করে দেয়া আছে, আমি আগেই বলে রাখছি। সো আপনার এখানে দেখার দরকার নেই, আপনার যেটা দেখতে হবে যে ইনপুটগুলো। প্রথম ইনপুটটা খুবই বেসিক, এখানে জাস্ট সিম্পলি কয়েকটা ডিক্লারেশনস আছে এবং অ্যাসাইনমেন্টস আছে, লাস্টে একটা ফাংশন কল এবং আরেকটা ডিক্লারেশন। তো এটার জন্য যদি আমাদের একটু কোডটা দেখতে হয়, থ্রি অ্যাড্রেস কোডটা দেখতে কেমন, আশা করি আপনাদের থ্রি অ্যাড্রেস কোড সম্পর্কে এখন ভালোই আইডিয়া আছে। থ্রি অ্যাড্রেস কোডের শুরুতে দেখবেন এগুলা কিছু হেডার টেডার আজে বাজে কথাবার্তা বলা আছে, তারপর থেকে আসলে এই এই জায়গা থেকে আমাদের অ্যাকচুয়াল কোড জেনারেশনটা শুরু, এবং এখানে একটা ফুটার টাইপের কিছু একটা দেয়া। তো আমাদের মেইন ফাংশনটা এই জায়গা থেকে শুরু, তার আগে আরেকটা ফাংশন আছে, আপনারা যদি দেখেন যে এই ফাংশনটা, এই ফাংশনটা আমরা খুবই সেলফ এক্সপ্লেনেটরি, আসলে এখানে বেশি কিছু বলার নাই। বাট মেইন ফাংশনে দেখেন যে কোনো ফাংশনে এন্টার করার আগে আমাদের একটা জিনিস প্রিন্ট করতে হচ্ছে, সেটা হচ্ছে এরকম ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা এন্ড দেন ফাংশন। সো এটা কি একটা ফাংশন ডিক্লারেশন না? সো ফাংশন ডিক্লারেশনে আমাদের একটা কোড জেনারেশন পার্টে এই জিনিসটা প্রিন্ট করা লাগবে। নেক্সট স্টেজে প্রত্যেকটা ডিক্লারেশনের জন্য আপনাদের এরকম সিনট্যাক্সটা প্রিন্ট করা লাগবে, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ এন্ড দেন দ্য টাইপ এন্ড দ্য অ্যাকচুয়াল নেম অফ দ্য সিম্বল। লাস্টের যে জিনিসটা সেটা হচ্ছে অ্যারের জন্য। অ্যারের জন্য প্রিন্টিংটা একটু ডিফিকাল্ট, একটু মানে ডিফিকাল্ট না, একটু চেঞ্জেস আসবে এগুলোর থেকে, এগুলো ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এটার জন্য একটু চেঞ্জ, কারণ কি এই যে এই ভিতরে যে 10 বা 11 দেয়া, দিস ক্যান অলসো বি অ্যান এক্সপ্রেশন। আমরা এটা দেখব যে এটা কিভাবে করা যায় ইমপ্লিমেন্টেশনটা। কিন্তু আপনাদের কি মনে হয় যে এই যে ডিক্লারেশন গুলা, এই ডিক্লারেশনের জন্য আমি কোড আসলে কোথায় লিখবো, কোন নোডটা? আমাদের এখানে নোড তো দেখেন আমাদের এই ট্রি এর মধ্যে আমরা 3-4 ধরনের নোডের ব্যাপারে দেখলাম, যে ডিক্লারেশন নোড, var নোড, কনস নোড। এই ডিক্লারেশন গুলার কোড জেনারেশন আসলে আমার কোনটার জন্য, কোন নোডের জন্য লেখা উচিত, কেউ একটু বলেন।
স্যার ডিক্লারেশন লিস্টটা বেটার না? পুরো লিস্টের ভিতরে যত ডিক্লারেশন থাকবে আমরা না, সবগুলো আপনি একসাথে যে প্রিন্ট বলতেছেন করে ফেললাম। সিনট্যাক্স অ্যানালাইজারের কথা। সিনট্যাক্স অ্যানালাইজারে আমাদের কাজ শেষ। এখন আমরা চিন্তা করেন যে এটা একটা ট্রি, এই ট্রিটাকে পার্স করছি, রাইট? সরি, ট্র্যাভার্স করছি। ট্র্যাভার্স করার জন্য ট্রাভার্স আমার করছি। মানে ডিক্লারেশন নোডের এই কোডটা আমার আউটপুটে লিখতে হবে। সিম্পল কথা। এখন এই আচ্ছা আউটপুটে আচ্ছা। আমি কোন নোডের ভিতরে গিয়ে কোন প্রত্যেকটা নোডের জন্য তো একটা জেনারেট কোড ফাংশন আছে না? তো কোন নোডের ভিতরে জেনারেট কোড ফাংশনে আমরা লিখবো? এই যে আমি যদি দেখাই, দেখেন এগুলোর প্রত্যেকটার জন্য জেনারেট কোড ফাংশন আছে। এটার জন্য লিখবো, এটার জন্য লিখবো, এটার জন্য লিখবো, নাকি এটার জন্য লিখবো? তো এটা খুবই একটা অবভিয়াস আনসার, ডিক্লারেশন হচ্ছে কোন ডিক্লারেশন জায়গায়, নোডে। হ্যাঁ, ডিক্লারেশন নোড, সো এখানেই লিখবো। ডিক্লারেশন নোডে। এক্স্যাক্টলি। তো আচ্ছা আপনার এখানে আসলে এগুলা কোড দেখে দেখে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যাচ্ছে এই কোডটা কোন জায়গা থেকে জেনারেট হয়েছে বলে মনে হয়, এবং ওইখানে গিয়ে আমার কোডটার আউটপুটটা লিখতে হবে। সো আপনার, আচ্ছা, সো এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার যে, আমি যে বললাম টু পাস কম্পাইলার, আমার সেকেন্ড পাসটা যেটা মানে আমার ট্র্যাভার্স যখন আমি শুরু করব, অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি ট্র্যাভার্স করব, এই কোডটা আসলে কোথায়, মানে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি ট্র্যাভার্সিং যে শুরু হয়েছে এটা কোথায় কল দিলাম। তো আপনার যদি ডট পাই ফাইলটা খোলা থাকে ওখানেই দেখবেন আমাদের যে মেইন ফাংশনটা ছিল, মেইন ফাংশন যথারীতি ওখানেই আছে, এবং এখান থেকে এই পার্টটা নতুন। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পাস। আমাদের যদি কোনো এরর না থাকে এবং অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি এর একটা রুট আমরা ক্রিয়েট করি, এটা আমাদের করারই কথা। ওই যে রুটটা ক্রিয়েট করলাম কোথায়, প্রোগ্রাম নোড, যেটা প্রোগ্রাম নোড ইজ অবভিয়াসলি আওয়ার রুট, এই যে প্রোগ্রাম নোডটা। সো এইটা যদি যেটা থাকে তাহলে আমরা সেকেন্ড পাসটা ইনিশিয়েট করব। সেকেন্ড পাসের ভিতরে দেখেন এখানে একটা থ্রি আন্ডারস্কোর জেনারেটর অবজেক্ট ক্রিয়েট করে এর ভিতরে একটা জেনারেট মেথড কল দেওয়া হয়েছে। সো এই অবজেক্ট ক্রিয়েট হলো, এর ক্লাসটা কোথায়, এর ক্লাসটা হচ্ছে এই ফাইলে। এই ফাইলে একটা থ্রি আন্ডারস্কোর জেনারেটর ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে। এই ক্লাসের মধ্যে একটা জেনারেট ফাংশন আছে। তো বেসিক্যালি আমার ট্রি এর যে ট্র্যাভার্সিং যে কলটা দিতে হবে ওটা আমার এখানেই দেওয়া দরকার। তো এখানে দেখেন একটা আপনাকে হেল্পফুল একটা কমেন্ট দেয়া, যে রাইট আ হেডার টু দ্য আউটপুট ফাইল। এই হেডার মানে কি? এই হেডার হচ্ছে এইসব, তো এইসব হাবিজাবি জিনিস আপনার আউটপুট ফাইলে রাইট করতে হবে। সেটা আমরা, তো ফার্স্ট স্টেপ হচ্ছে এটাকে রাইট করব। এখন আউটপুট ফাইল, আমরা একটা নতুন আউটপুট ফাইল ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে এই যে আউটকোড নাম হচ্ছে আউটপুট স্ট্রিমটার। সো আউটকোডের মধ্যেই আমাদের এগুলো সবগুলা রাইট করা দরকার। আমি একটু কোপাইলটটা বন্ধ করি, এটা খুব বিরক্তিকর। তো এগুলো আমাদের আউটকোডে লিখতে হবে। সো আপনারা যদি এখন কেউ ফলো করবেন ভাবেন, তো এখন থেকে আমাকে ফলো করতে পারেন। জাস্ট হোল্ডিং ডাউন অল্ট। বাই দ্য ওয়ে আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? Yes, sir. এটা হবে না, আমার এখানে সবগুলোকে ক্লোজ করতে হবে। সো এটা ছিল হেডারের বিষয়টা। সো হেডার আমাদের ডান। দ্বিতীয় কথা হচ্ছে জেনারেট দ্য কোড, কল দ্য জেনারেট কোড মেথড অফ দ্য এএসটি রুট। সো এএসটি রুটটা আমাদের এখানে পাস করা। এএসটি রুটের জন্য যদি আপনি দেখেন এএসটি রুটটা কি হবে, এই এএসটি, সরি, প্রোগ্রাম নোড, এই প্রোগ্রাম নোডের ভিতরে একটা জেনারেট মেথড আছে, রাইট? সেই প্রোগ্রাম নোড বেসিক্যালি প্রত্যেকটা ইউনিটের জন্য ওই জেনারেট মেথডটা কল করবে। তো ওইটাতে আমরা পরে আসতেছি, বাট আমাদের এখানে একটা জেনারেট কল করা দরকার। তো আমরা নেক্সট লাইনে হচ্ছে জেনারেটটাকে কল দিব, সেটা হচ্ছে ast_root, এর ভিতরে যে জেনারেট কোড ফাংশনটা ওটা। এন্ড দেন লাস্টলি আমাদের এই ফুটারটা দিতে হবে। ফুটার ছিল, আচ্ছা এখানে একটা মিস হয়ে গেছে, এটা একটু উপরে হবে, এটা ওদের মতো আউটকোড।
এন্ড দেন লাস্টলি ফুটারটা যেটা ছিল এই যে এটা হচ্ছে ফুটার হিসাবে আউট কোডে রাইট করে দিবেন। সো এইটুক কাজ করতে পারলে আমাদের মোটামুটি এই ফাইলের কাজ শেষ। আচ্ছা, জেনারেট কোডে এখন কিছু ইনপুটস আমাদের দিতে হবে। তো আমরা একটু দেখি যে ও কি কি ইনপুট নেয়। ওটার যে কনস্ট্রাক্টর যেটা ছিল ওটার মধ্যে কনস্ট্রাক্টরটা আসলে এএসটি নোড থেকে আমরা পাবো, বিকজ এটাও একটা এএসটি নোড এরিয়া। এখানে আমাদের আউট কোড, সিম্বল টু টেম্প, টেম্প কাউন্ট, লেভেল কাউন্ট এগুলো পাঠাইতে হবে। এগুলো কোনটা কি আমি একটু পরে আসতেছি, বাট এসব পাঠাই দিই এখানে, আদারওয়াইজ ও আমাকে এরর দিতেই থাকবে। তো আউট কোড ছিল, তারপরে টেম্প কাউন্ট খুব সম্ভবত ছিল, আসলে ভুলে গেছি, আবার দেখে নিই এখান থেকে। আউট কোড, আচ্ছা, সিম্বল টু টেম্প, তারপর টেম্প কাউন্ট, লেভেল কাউন্ট। এগুলা পাঠিয়ে দিলাম। এগুলো হচ্ছে জাস্ট এখান থেকে এর মেম্বার ভেরিয়েবল গুলো, সেগুলো অ্যাজ আর্গুমেন্টস আমরা ওই মেইন ফাইলে বলে দিব। ঠিক আছে, সো দ্যাটস ডান এন্ড ডাস্টেড। এই জিনিসটা আমাদের এখন কমপ্লিট। সো এই ফাইলে যা যা কাজ আমার করা দরকার ছিল, এখানে আপনি চাইলে আরো কিছু হেল্পার মেথড দিতে পারেন অ্যাজ ইউ উইশ, বাট কোনো প্রয়োজন নাই অ্যাজ ফার এজ আই এম কনসার্নড হিয়ার। তো আমাদের এইটুক কাজ শেষ। এখন আমরা একটু চলে যাই আমাদের ast.h। এখানে আসলে মেইন যে সিংহ ভাগের কাজ আপনার এখানে করতে হবে ফর দিস অ্যাসাইনমেন্ট। তো প্রথমে লেটস ফিনিশ আওয়ার প্রোগ্রাম নোট, কারণ প্রোগ্রাম নোট থেকে প্রত্যেকটা ইউনিট ইন্ডিভিজুয়ালি কল হবে, তাই না? তো প্রত্যেকটা ইউনিট এখানে একটা ভেক্টর আকারে স্টোর করা আছে। সো আমাদের প্রত্যেকটা ইউনিটের জন্য আসলে জেনারেট কোড কল করতে হবে। সো সি প্লাস প্লাসে আপনি যদি ভেক্টরকে ট্রাভার্স করতে চান, সো ফর ইউনিট ইন ইউনিটস, আমাদের পাইথনের মতোই সিমিলার, এটা দিয়ে আপনি প্রত্যেকটা ইউনিটের জন্য জেনারেট কোড কল করবেন ইন্ডিভিজুয়ালি। এখন এখানে বেশ অ্যানয়িং একটা জিনিস হচ্ছে, যতবার আমরা জেনারেট কোড কল করব ততবার আমাদের এইসব জিনিসপত্র পাস করতে হবে। এটা আমার কাছেও অ্যানয়িং লাগে, আমার কিছু করার নেই, দেয়ার ইজ নো আদার বেটার ওয়ে। তো এগুলো পাস করে দিতে হবে। তো প্রত্যেকটা ইউনিটের জন্য আমরা এভাবে একটা একটা করে কল দিলাম। তো আপনাদের যে ট্রিটা যদি একটু মনে করেন, তো আমাদের দুইটা ইউনিট ছিল আমাদের ইনিশিয়াল কোডে। এখানে ফর দিস কোড, দিস লাইন অফ কোড, আপনাদের কি মনে হয় কয়টা ইউনিট থাকবে? আপনারা কি আছেন আমার সাথে? কেউ ফলো করতেছেন আমাকে? জি স্যার। সো এখানে আসলে ইচ সেমিকোলন দিয়ে এক একটা ইউনিট আমরা বলতেছি, সো এত সব ইউনিট থাকবে। এনিওয়েজ, সো প্রত্যেকটা ইউনিটের জন্য আমরা কল দিলাম, দ্যাটস ফেয়ার। এখন আমাদের আসলে একটা একটা করে ওই নোডগুলো ক্রিয়েট করে ফেলা, মানে নোডগুলোর জন্য জেনারেট ফাংশন কল করার ব্যবস্থা করা দরকার। তো প্রথমেই আমরা ডিক্লারেশনের জন্য করে ফেলি। তো ডিক্লারেশনের জন্য আমাদের নোডের নাম কি ছিল? ডিক্লারেশন নোড। ডিক্লারেশন নোডের ভিতরে দেখেন একটা জেনারেট কোড আছে। এখন we have two types of declarations that we have to handle. একটা টাইপ কি? প্রথম টাইপটা হচ্ছে যদি আমার ডিক্লারেশনটা একটা নরমাল ভেরিয়েবল হয়, অর এটা একটা অ্যারে হইতে পারে, তাই না? জি স্যার। তো অ্যারে যদি হয় তাহলে আমার যে এই পেয়ারটা, এই পেয়ারটার সেকেন্ড যে ভ্যালুটা ও হবে গ্রেটার দ্যান 1। আর যদি নরমাল ভেরিয়েবল হয় তাহলে ইট উইল বি 0। তো আমি প্রথমেই যে কাজটা করতে হবে, আমার অ্যারে মানে ভেক্টর, যেটা ভেক্টরটাকে ট্রাভার্স করতে হবে। সো ভেক্টরটা আপনাদের বললাম কিভাবে করে, var inverse, এটার ভিতরে এখন ভেরিয়েবলের সরি পেয়ারের প্রথম যে প্রপার্টিটা ওটা অ্যাক্সেস করতে হলে var ডট ফার্স্ট দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি, আর সেকেন্ডটা যদি আমরা করতে চাই তাহলে var ডট সেকেন্ড। ঠিক আছে, তো আপনার যদি ইফ
var dot second is greater than 0, এটা থাকা মানে কি? আমরা সেকেন্ড এলিমেন্টটা চেক করতেছি যে ওটা 0 থেকে বড় কিনা আর কি। সেটা তো করতেছি, বাট এটা থাকার অ্যাকচুয়াল মানেটা কি ছিল? কি বলছিলাম, 0 থেকে বড় হইলে এই ভেরিয়েবলটা কি টাইপের? আর কি অ্যারে টাইপের। অ্যারে টাইপের, তাই না? তো এটা হচ্ছে অ্যারে টাইপ। তো অ্যারে টাইপেরটা আমি এভাবে হ্যান্ডেল করব, আর যদি এলস হয় তাহলে এটা হচ্ছে নরমাল var। তো এখন হ্যান্ডলিংটা, আমার হ্যান্ডলিং পার্ট ডান। এখন দেখি কোডে আমার নরমাল ভেরিয়েবল জাস্ট এরকম একটা ডিক্লারেশন টেক্সট দিয়ে ক্রিয়েট হচ্ছে। তো আমরা জাস্ট আউট কোডে এরকম কিছু একটা লিখলেই হবে, যে ডিক্লারেশন, তারপর একটা কোলন, তারপর একটা স্পেস। তারপরের যে জিনিসটা ওটা হচ্ছে টাইপটা, তাই না? তো টাইপটা কই পাবো? এখানে একটা টাইপ বলে স্ট্রিং রাখা আছে, ডিক্লারেশনে দেখবেন। সো এই টাইপটা, তারপরে নামটা, রাইট? সো নামটা কিভাবে পাবো? দেখেন, নাম কিন্তু এই পেয়ারের প্রথম প্রপার্টিতে স্টোর করা ছিল কিন্তু নাম। তো যদি সেকেন্ড প্রপার্টিটা অ্যাক্সেস করছি ডট সেকেন্ড বলে, প্রথমটা অ্যাক্সেস করব কি ডট ফার্স্ট বলে, এইটাই। তো এই কোডটাই আমার আউট কোডে জেনারেট করতে হবে ফর ডিক্লারেশন অফ নরমাল অ্যারেস। এখন ঝামেলাটা হচ্ছে ফর, আসলে এটা খুব একটা ঝামেলাদায়ক কিছু না। জাস্ট চেঞ্জেসটা হচ্ছে যে ডিক্লারেশনটা আমার অ্যারের জন্য একটু ডিফারেন্ট। অ্যারে হলে নাম টাম সব আগের মতোই, জাস্ট এখানে সিম্পলি আমার সাইজটাও এই দুইটা থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রিন্ট করতে হবে। তো ওখানে এন্ড লাইনের জায়গায় একটা থার্ড ব্র্যাকেট দিবেন, এখানে একটাই হবে। তারপরে আপনার যে সেকেন্ডটা ছিল var ডট সেকেন্ড, ওইটা দিবেন, তারপর একটা ক্লোজিং ব্র্যাকেট। এইটুক দিলে আপনার ডিক্লারেশন পার্ট শুড ওয়ার্ক। ঠিক আছে? তো আমাদের কাজ এই ফর var ডিক্লারেশনের জন্য এইটুকুই, এর থেকে বেশি আর কিছু করা লাগবে না। এই রিটার্নটা, আচ্ছা, এটা এমটি স্ট্রিং থাকতেই হবে বিকজ এটা হচ্ছে স্ট্রিং টাইপ। এই var ডিক্লারেশনের জেনারেট কোড পার্টটা বুঝে গেছে? জি স্যার। তো এটা যদি বুঝে থাকেন তাহলে আমাদের নেক্সট যে ইয়েটা ছিল সেটা ছিল অ্যাসাইন নোড, তাই না? আমরা নেক্সট লাইনের কাজ যেটা, আমাদের কোডেও কিন্তু নেক্সট লাইনটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো এই দুই লাইন হচ্ছে ডিক্লারেশনের জন্য, নেক্সট দুই লাইনটা হচ্ছে সিম্পল অ্যাসাইনমেন্ট। তো আমরা অ্যাসাইন নোডে চলে যাই। অ্যাসাইন নোডে একটা ডিক্লারেশন পার্ট। এখন এখানে একটা টুইস্ট, এখানে একটা চেঞ্জ, যেটা আমি অনেক সময় মিস করে যাই। আমি প্রথমবার যখন কোডটা দেখছিলাম আমার কাছেও একটু কনফিউজিং লাগছিল। অ্যাসাইন নোডে আপনাদের কি মনে হয়, মানে কোন জিনিসটা আগে আপনার জেনারেট করা উচিত, কোন কোডটা? লেফট হ্যান্ড সাইড না রাইট হ্যান্ড সাইড? মানে একটু চিন্তা করে দেখেন যে অ্যাসাইন অফের বাম সাইডে একটা ভেরিয়েবল, ডান সাইডে একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনের যে আউটপুটটা, এটাকে আমি আমার ভেরিয়েবলে অ্যাসাইন করব, রাইট? তাহলে কি আমার লেফট স্যার সাইডটা আগে তাহলে করা উচিত? আচ্ছা, রাইট হ্যান্ড সাইডটা আগে করা উচিত না? এক্স্যাক্টলি। তো এটা কে কে ধরতে পারছেন? যাই হোক, কেউ কেউ ধরতে পারলে ভালো। বাট আমরা এখানে রাইট হ্যান্ড সাইডটাকে আগে কল করবো। সেরকম একটা টেম্প ভেরিয়েবল রাখি, RHS টেম্প। এটার মধ্যে আমি RHS এর মধ্যেই যে এক্সপ্রেশন নোডটা থাকবে, এই এক্সপ্রেশন নোডের জেনারেটটা কল করব। জেনারেট কোড, এই বিরক্তিকর জিনিসটা বারবার করতে হবে। ভেরি ওয়েল। এই কোডটা আমাকে কোড তো জেনারেট করে দিবেই, তার সাথে আমি এক্সপেক্ট করব যে একটা টেম্পোরারি ভেরিয়েবলের নাম্বার আমাকে পাঠাবে। সো দেখেন, এখানে জেনারেশন হচ্ছে টু স্টেপ। আমাদের প্রথম স্টেপটা হচ্ছে এই রাইট সাইডে যে এক্সপ্রেশনটা, ওকে আমি ইভ্যালুয়েট করছি। ওটা করার জন্য আমার যা করা লাগে করছি। এখানে একটা কনস্ট্যান্ট, টু সিম্পল কনস্ট্যান্টটা, সেই কনস্ট্যান্টটা একটা টেম্পোরারি ভেরিয়েবলে অ্যাসাইন হচ্ছে T3। এবং নেক্সট স্টেপে
এই t3টাকে আমি a তে অ্যাসাইন করে দিচ্ছি। তো বেসিক্যালি আমি এক্সপেক্ট করব যে আমার এখানে যে RHS টেম্পটা থাকবে, এখানে কোনো একটা টেম্পোরারি ভেরিয়েবলের নাম্বার থাকবে ফর a, মানে আমার a এক্সাক্ট কোডের পার্সপেক্টিভ থেকে যদি বলি, তাহলে এখানে RHS টেম্পে এসে এই t3টা বসবে। এই t3কে আমি পরে অ্যাসাইন করব কোনো এক জায়গায়। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এখন এখানেও একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট ফর নর্মাল ভেরিয়েবলস আমরা একভাবে হ্যান্ডেল করব, ফর অ্যারেজ আমরা ফর ফাংশনস অন্যভাবে হ্যান্ডেল করব। তো সিম্পল যদি নর্মাল ভেরিয়েবল হয়, তাহলে এখানে একটা খুবই হেল্পফুল মেথড আছে, সেটা আমাদের জেনে রাখা উচিত। সেটা হচ্ছে আপনার var node, যেটা হচ্ছে LHS এর মধ্যে একটা মেথড আছে, মানে প্রত্যেক var node এর মধ্যে একটা মেথড, সেটা হচ্ছে হ্যাজ ইন্ডেক্স। তো এই হ্যাজ ইন্ডেক্সটা যদি ট্রু হয়, তার মানে কি? বেসিক্যালি হ্যাজ ইন্ডেক্স ওটা মানে একটা অ্যারে। হচ্ছে অ্যারে। তো অ্যারেটার জন্য আমরা পরে হ্যান্ডেল করব, বাট এলস উই ক্যান জাস্ট হ্যান্ডেল আ নর্মাল ভেরিয়েবল ডিক্লারেশন। তো এই নর্মাল ভেরিয়েবল ডিক্লারেশনটার কোড ইজ সিম্পল ইনাফ। প্রথমেই আমাদের যে ভেরিয়েবলের নামটা, বেসিক্যালি এই যে এটা আমাদের পেতে হবে। তো এটা পাওয়ার জন্য আমরা জাস্ট এলএইচএস এর হেল্প নিতে পারি। এলএইচএস থেকে আমরা যদি জাস্ট ওর নামটা এক্সট্রাক্ট করতে পারি, নামটা এক্সট্রাক্ট করার জন্য একটা মেথডের মধ্যে লেখা আছে। আমরা যখন var node দেখবো তখন আমরা ওই মেথডটার ব্যাপারে জানবো। বাট ডট গেট নেম দিলে আমরা এখানে a পেয়ে যাব। তার সাথে আপনার জাস্ট সিম্পলি একটা ইকুয়াল সাইন দিতে হবে, এবং এখানে RHS এর যে টেম্পটা আমরা স্টোর করে রাখছিলাম ওকে অ্যাসাইন করে দিই। আচ্ছা, এইটুক আমার আমার প্রথমে ওই RHS কল করছি, ওটার জন্য t3 প্রিন্ট হবে, এবং পরবর্তীতে a ইকুয়াল টু t3 এটা প্রিন্ট হয়ে যাবে। বাট এখানে একটা ছোট অপটিমাইজেশন আমরা করতে চাই। সেটা হচ্ছে যে আমরা যদি ধরেন এই কোডটাই যদি চিন্তা করেন, t3 এর কথা চিন্তা করেন, জায়গায় যদি আমার এই কনস্ট্যান্ট 1টাকে অ্যাসাইন করতে হয়, তাহলে আমার কাছে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আমি এই t3টাকে ইউজ করতে পারি, আরেকটা হচ্ছে আমি আবার আরেকটা tx, মানে t100 t200 t195 এরকম কিছু একটা দিয়ে তারপরে এটাকে অ্যাসাইন করতে পারি, তাই না? তো নর্মালি আমরা যখন কোড জেনারেশন নিয়ে চিন্তা করি, আমাদের কিন্তু একটি টেম্পোরারি ভেরিয়েবল, এখানে যেমন ইনফাইনাইট টেম্পোরারি ভেরিয়েবল আছে, ওখানে থাকবে না। ওখানে আমাদের রেজিস্টারের কথা মাথায় রাখতে হবে, আমাদের কয়টা রেজিস্টার এই সেই। তো এখানে অপটিমাইজেশনটা হচ্ছে আমার যদি কোনো একটা সিম্বল বা কনস্ট্যান্ট বা এরকম কিছু অলরেডি অ্যাসাইন করা থাকে, ওটাকে আমি বারবার অ্যাসাইন করব না। তো আমি এখন এখানে দেখেন আমার এই কোডে a equal to t3 করে রাখছি। সো আই ক্যান সিম্পলি ইউজ a পরবর্তীতে যে কোনো একটা, যদি আমার কোনো একটা ইয়েতে লাগে, যেমন এখানে t5 এ আমার a লাগতেছে, সো আমি জাস্ট a টাকে ইউজ করে করতে পারবো। আমাদের এটা এখানে যে একটা ম্যাপ আছে সিম্বল টু টেম্প, এই সিম্বল টু টেম্প ম্যাপে আমাদের আসলে এই এটাকে ইনসার্ট করে রাখা দরকার। সো ইনসার্ট করার আগে উই শুড ফার্স্ট চেক যে এটা অলরেডি আছে কিনা। সিম্বল টু টেম্প ডট ফাইন্ড এ গিয়ে আমরা যদি LHS ডট গেট নেমটা কল করি, এটা যদি নট ইকুয়াল টু আচ্ছা, এইখানে আপনার এটা যদি পাওয়া যায়, তাহলে আমরা এটাকে একটু আপডেট করে রেখে দিতে চাই। তো এই কোডটা দিয়ে আমরা জাস্ট এখানে পাইথনে তো জাস্ট ইন নট ইন দিয়ে দেখা যায়, তো এখানে হচ্ছে আমাদের একটু মানে ইটারেটরস দিয়ে কষ্ট করে দেখতে হয়। তো এটা একটু দেখে নিন যে কিভাবে আমরা সি প্লাস প্লাস এর ম্যাপে কোন একটা কিছু, মানে কোন একটা ভেরিয়েবল আছে কিনা ওটা দেখতে পারি। বাট এটা হচ্ছে জাস্ট একটা ছোট একটা স্নিপেট। এখানে আসলে var নেমটা আমরা ডিক্লেয়ার করে আসি নাই, we just have to call get name.
ওকে, সো এটা যদি কোথাও থেকে থাকে তাহলে আমরা এটাকে আপডেট করে দিতে চাই, আপডেট দ্য ম্যাপ। সো এখানে এই লাইনটা হচ্ছে প্রথমে ওই ইফ কন্ডিশন দিয়ে চেক করছে যে এইটা টেম্পে কোথাও আছে কিনা, যদি থাকে তাহলে আমরা টেম্পে ওর ভ্যালুটা আপডেট করে রাখতে চাই, এবং পরবর্তীতে কোথাও যদি আমার এটা লাগে তাহলে আই ক্যান ইউজ দিস ডিরেক্টলি ফ্রম দ্য সিম্বল টু টেম্প। সো এটা কোথায় কিভাবে ইউজ হয় আমরা পরবর্তীতে আসতেছি, বাট এইটুক হচ্ছে আমাদের অ্যাসাইন অপের জন্য সিম্পল ভেরিয়েবলের কাজ। আমরা অ্যারের কাজটা একটু পরে দেখবো। এইখানে আমি যদি ভুলে যাই আমাকে কেউ একটু মনে করেন যে অ্যারেটা দেখা হয় নাই, বাট অ্যারেটা বোঝার জন্য আমাদের আরো নিচ থেকে বুঝে আসা উচিত। তো এই অ্যাসাইন অফ এর এলএইচএস এ একটা var নোড থাকবে এবং আরএইচএস এ একটা এক্সপ্রেশন নোড থাকবে। তো var নোডটা আমরা একটু আগে করে নেই। এক্সপ্রেশন নোডটা খুবই সরি সিম্পল, কারণ আমাদের এখানে জাস্ট একটা কনস্ট নোড হবে। তো কনস্ট নোডের ব্যাপারটা খুব একটা ডিফিকাল্ট কিছু না, বাট var নোডে এতক্ষণ যে কথাবার্তা বলতেছিলাম ওইটাই। এখন var নোডে একটা অ্যাট্রিবিউট আছে নেম, আর একটা আছে একটা ইনডেক্স। ইনডেক্স ইটসেলফ ইজ অ্যান এক্সপ্রেশন। সো এখানে আসলে আমাদের দুইটা দুইটা জেনারেট কোড ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে। একটা হচ্ছে ফর var নোড ইটসেলফ, এটা হচ্ছে বোঝা খুব একটা ডিফিকাল্ট না, বাট আরেকটা এইটা হচ্ছে আপনার var নোডের ভিতরে যে ইনডেক্সটা থাকবে ওই এক্সপ্রেশনটা, ওই এক্সপ্রেশনের জন্য কোড জেনারেট করবেন এক, আর দ্বিতীয় হচ্ছে ওই এক্সপ্রেশন থেকে যে আউটপুটটা আসবে ওই আউটপুটটা জেনে আপনি আউটপুটের একটা অফসেট ক্যালকুলেট করবেন। আপনারা সিএসসি 341 কারা কারা করে আসছেন, বা এমনকি কেউ আসেন 341 করে আসেন নাই? কেউ যদি না করে আসেন তাহলে আমি অফসেটের বিষয়টা একটু বুঝাবো। করে আসেন নাই, রাইট? তো অফসেট হচ্ছে আপনার যদি চিন্তা করেন, এখানে আমি যদি একটু সিম্পলি বলি, আপনার একটা অ্যারে অ্যাক্সেস করা লাগবে। ধরেন এই অ্যারেটা কোথাও ডিক্লেয়ার করা আছে, এই অ্যারের থার্ড ইন্ডেক্সটা অ্যাক্সেস করা লাগবে, ওটাকে আপনি কিছু একটা করবেন অ্যাসাইন। তো আমাদের এখানে একটা অ্যারের একটা বেস অ্যাড্রেস থাকে, এই বেস অ্যাড্রেসটা 0x কিছু কিছু একটা অ্যাড্রেস থাকবে, র্যান্ডম কিছু একটা হেক্সাডেসিমাল অ্যাড্রেস, এবং এই অ্যাড্রেসের একটা ডেটা টাইপ থাকে। তো ধরেন এই অ্যারেটা একটা ইন্টিজার ডেটা টাইপ ছিল, হ্যাঁ, তো এরকম কিছু একটা int arr ওর সাইজ ছিল 10। তো আমরা এখানে দুইটা ইনফরমেশন জানি, একটা হচ্ছে পার ইন্টিজার আমাদের 4 বাইটস করে লাগে, তাই না? তাহলে এটা যদি আমার বেস অ্যাড্রেস হয়, বেস অ্যাড্রেসের অ্যাড্রেসটা এরকম কিছু একটা হয়, তাহলে আমার এখানে থার্ড যে ইন্ডেক্সটা তার অ্যাড্রেসটা কি হবে? বেস অ্যাড্রেস ইনটু আপনার যে ইন্ডেক্স। সো এই বেস অ্যাড্রেস ইনটু ইন্ডেক্স এটাকে আসলে অফসেট বলা হয়। তো এই অফসেটটা আমাদের ক্যালকুলেট করতে হয় টু অ্যাক্সেস এনি ভ্যালু ফ্রম আওয়ার মেমোরি। তো এখানে যদি থার্ড ইন্ডেক্সটা আমার অ্যাক্সেস করতে হয় তাহলে ওর মেমোরি অ্যাড্রেসটা আমার ক্যালকুলেট করতে হবে এই অফসেটটা ইউজ করে। তারপরে ফাইনাল মেমোরি অ্যাড্রেস যেটা, সেটা হবে বেস অ্যাড্রেস প্লাস অফসেট। তো এটা ছিল আর কি খুবই সিম্পল একটা ওভারভিউ। আপনারা যখন 341 করবেন তখন মেশিন কোড জেনারেশনের ব্যাপারে আরো ডিটেইলে পড়বেন, বাট এখন শুধু এই কোডটা বোঝার জন্য এইটুক জানলেই হবে। যদি কোনো অসুবিধা হয়, পরে বুঝতেছেন না এরকম কিছু, তাইলে আমার কাছে আসবেন, অসুবিধা নেই। বাট এখানে আমাদের আসলে এখন জেনারেট কোড ফাংশন থেকে শুরু করা উচিত। তো ফার্স্ট অফ অল আমরা একটা টেম্প ভেরিয়েবল রাখতে চাই। এই টেম্পটা হচ্ছে যে সেই টেম্প সেটাকে আমরা রিটার্ন করব। সো আমাদের যখন a1 এর কথা বলছিলাম, a1 এর জন্য দেখেন এখানে একটা টেম্প সেট হয়েছিল t3, we should return this t3, বা we should return this a1, whatever that variable we are using here. তো আমরা টেম্পটার জন্য একটা টি স্ট্রিংটা রাখবো, তার সাথে টু স্ট্রিং করব আমাদের কারেন্ট টেম্প কাউন্ট ইনক্রিমেন্টেড ভ্যালু।
সো এখানে কিছু একটা আসবে, যেমন T1, T0 থেকে শুরু হবে, T1, T2, এই টেম্প কাউন্টের উপর ডিপেন্ড। তো যতবার আমরা একটা টেম্প ক্রিয়েট করব, এই টেম্প কাউন্টকে 1 বাড়াই দিব। তো আপনারা হয়তো এখন বুঝতে পারতেছেন যে টেম্প কাউন্টটা কিভাবে বাড়তে থাকে। প্রত্যেকবার জেনারেট কোড কল হইলে যদি আমার কোনো টেম্পোরারি ভেরিয়েবল লাগে, তাহলে আমার এটা একবার করে বাড়বে। তো এখানেও আমাদের চিন্তা করতে হবে ইন্ডেক্সের ব্যাপারে। সো আপনার এখানে আপনি হ্যাজ ইন্ডেক্স ফাংশনটা ইউজ করতে পারেন, অথবা সিম্পলি ইন্ডেক্সটা ইউজ করতে পারেন। যদি নাল পয়েন্টার হয় তাহলে তো নাল পয়েন্টার, বাট হ্যাজ ইন্ডেক্স যদি ট্রু হয় তাহলে অ্যারে হ্যান্ডেল করতে হবে, আর যদি না হয় তাহলে আমরা সিম্পল নর্মাল ভেরিয়েবলের জন্য করব। তো নর্মাল ভেরিয়েবল ইজ ভেরি সিম্পল। আপনার জাস্ট প্রথমে একটা জিনিস করতে হবে যে এই সিম্বল টু টেম্প ফাইলে আপনার এই ভেরিয়েবলটার জন্য কোনো এন্ট্রি পাওয়া যায়। সো এই ভেরিয়েবলের নামটা পাস করে দেখবেন এন পর্যন্ত আছে কিনা। যদি না থাকে তার মানে এটা পাওয়া গেছে। এটা পাওয়া গেলে জাস্ট আমাদের কিছুই করার দরকার নেই, ওই সিম্বল টু টেম্পে যে টেম্পোরারি ভেরিয়েবলটা স্টোর করা ছিল ওইটাকে আমরা রিটার্ন করে দেব। ঠিক আছে। আর যদি সেটা না হয় তাহলে উই নিড টু জেনারেট সাম আউটপুট কোড। তো এখানে আমরা টেম্পটা জেনারেট করব, তারপরে একটা ইকুয়াল সাইন থাকবে, তারপরে আমাদের যে নামটা ওটা পাঠাই। সেই নাম নাম বলতেছি, নাম আসলে কি, এই নামটা হচ্ছে আমার ভেরিয়েবলের নাম। সো এইটুক যদি করা থাকে তো আমাদের নর্মাল ভেরিয়েবলকে আমরা সাকসেসফুলি হ্যান্ডেল করলাম। একটা কাজ করতে হয়তো ভুলে গেছি, সেটা হচ্ছে ওকে এখন অ্যাড করে দেব এই টেবিলের মধ্যে। হ্যাশ টেবিল, এটা একটা হ্যাশ ম্যাপ আর কি। তো এখানে ও অফ ওয়ান টাইমে, অ্যামortized ও অফ ওয়ান টাইমে উই ক্যান লুক আপ যে আমার কিছু আছে কিনা। তো এতক্ষণ অ্যারে আমরা লার্জলি স্কিপ করে আসছি। এখন আমরা অ্যারে নিয়ে কাজ করা শুরু করতে পারি। সেটা হচ্ছে, প্রথম কাজটা হচ্ছে এখানে অ্যারের যে জেনারেট ইন্ডেক্স কোড, এটাকে কল দিতে হবে। এটা কল দিলে যেটা হবে যে আমাদের ইন্ডেক্সের যে এক্সপ্রেশনটা ওইটার জন্য আমরা কোড জেনারেট করে ফেলবো এটার ভিতরে। জাস্ট ইন্ডেক্স এক্সপ্রেশন জেনারেট করার পরে যে টেম্পোরারি ভেরিয়েবলটা ওটা আমরা এখানে পাবো। ওই টেম্পোরারি ভেরিয়েবলটা আসলে কি হবে, ওই টেম্পোরারি ভেরিয়েবলটাই ইনফ্যাক্ট আমাদের যে অ্যাকচুয়াল অফসেটটা সেটা বলে দেবে। তো আপনি এখানে একটা স্ট্রিং রিটার্ন পাবেন, ওই স্ট্রিং এ আপনি ওই অফসেটের টেম্পোরারি ভেরিয়েবলটা পাবেন। এখান থেকে আপনার জেনারেট ইন্ডেক্স কোডটা কল দিতে হবে। এগেন ওই অ্যানোয়িং জিনিসটা আবার করতে হবে, টেম্প কাউন্ট, টেবল কাউন্ট। আমি আশা করি আপনারা আমার সাথে ফলো করতেছেন, কিছু না হইলেও অ্যাটলিস্ট আপনার প্রথম সাবমিশনটা করার মতো, মানে ইন্টারমিডিয়েট সাবমিশন করার মতো জিনিসপাতি রেডি হয়ে যাবে। তো আমরা এখানে জাস্ট ওই আউটপুটটা দিয়ে দিব। আউটপুটের মধ্যে একটু খেয়াল করে দেখবেন যে আমাদের নামটা থাকবে, নামের পাশাপাশি একটা অফসেট আমরা এখানে বলে দিতে পারবো। তো এখানে অফসেটটাকে এই অ্যারে টাইপের, অ্যারের মতো করেই বলা হয় আসলে। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল যে আউটপুটটা ফর অ্যারেস। এখন আমার কাজ যা বাকি সেটা হচ্ছে এই জেনারেট ইন্ডেক্স ফাংশন। এখানে আমার দুইটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে আমার এই এক্সপ্রেশন যেটা, ওই এক্সপ্রেশনের জন্য আমার কোডটা জেনারেট করতে হবে। বেসিক্যালি আমার এখানে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তো কনস্ট্যান্ট, অথবা এক্সপ্রেশন থাকে, কনস্ট্যান্ট নিজেও তো একটা এক্সপ্রেশন, তাই না? তো এখানেও ওই রকমই আমরা শুরু করব। সেটা হচ্ছে একটা টেম্প দিয়ে, টেম্পটার মধ্যে টি থাকবে, তারপরে একটা টু স্ট্রিং থাকবে, ওই টু স্ট্রিং এর মধ্যে টেম্প কাউন্টটা থাকবে। এটা, এটার মধ্যে আমাদের আসলে লাগবে সেটা হচ্ছে যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনের টেম্পটা। তো আমরা এখানে আরেকটা স্ট্রিং ডিফাইন করতে পারি, এক্সপ্রেশন টেম্প বা এরকম কিছু একটা। এটার ভিতরে আমরা আমাদের যে ইন্ডেক্সে যে এক্সপ্রেশন ছিল ওর জন্য তো একটা জেনারেট ফাংশন কোথাও না কোথাও লেখা আছে। সো ওর জেনারেট ফাংশনটা আমরা কল দিব। দিস কুড বি আ কনস্ট্যান্ট, দিস কুড বি এনিথিং এলস, উই ডোন্ট নো।
বাট আমাদের এটার জন্য অবভিয়াসলি কোনো না কোনো জায়গায় আমরা এক্সপ্লিসিটলি এটা ডিফাইন করে দিছি, ইম্পারেটিভলি ডিফাইন করে দিছি যে এটা কিভাবে জেনারেট করবে। সো ওই অনুযায়ী ও জেনারেট করে আমাকে এখন একটা এক্সপ্রেশনের টেম্প দিবে। আমার যদি এই অ্যারের টাইপটা ইন্টিজার হয় তাহলে তো খুবই সহজেই আমি এটার স্কেল ফ্যাক্টর মানে যে সাইজ বা স্কেল ফ্যাক্টর না বলে সাইজ বলে দিই। সাইজ ছিল 4 বাইটস, 4 বাইটস ফর ইন্টিজার্স। আমাকে কেউ কেউ বলতে পারেন যে ফ্লোট অথবা ডাবল হইলে এর সাইজটা কত হবে? স্যার ওটা 8 বাইট হয় না? এক্স্যাক্টলি। সো ইফ এখন টাইপটা কই পাবো? টাইপ আমার উপরে দেয়া আছে, এই যে এক্সপ্রেশন নোডে একটা টাইপ সেট করছিলাম। সো ইফ আমার টাইপ ইজ ইকুয়াল, আচ্ছা এত কিছু না, আচ্ছা এক্সপ্লিসিট হওয়া ভালো, ইকুয়াল ফ্লোট হয় অথবা ফ্লোট না হয়ে ডাবল হয়। আচ্ছা আমি এখানে একটা ভুল করছি, এটা হচ্ছে একটা সি প্লাস প্লাস এর কার্ডিনাল সিন যে আপনার স্ট্রিং কখনোই আপনি সিঙ্গেল কোটসে দিতে পারবেন না, অবশ্যই ডাবল কোটসে দিতে হবে। তাহলে আমি সাইজকে বাড়ায় দিব আর কি, 4 বাইটসকে 8 বাইটস করে দিব। তো ভেরি সিম্পল। এখন আমার ফাইনাল যে আউটপুট কোডটা জেনারেট করা উচিত সেটা আমি করব। সো প্রথমে টেম্প, আমার যে এই টেম্পটা এটার মধ্যে রাখবো ইকুয়াল সাইন, কি রাখবো? ফার্স্ট অফ অল আমার যে এক্সপ্রেশন থেকে যে টেম্পটা আসছে সেটা। সো এখানে এক্সপ্রেশন থেকে আপনার অফসেট ক্যালকুলেশন করার জন্য এই বেস আসলে ঠিক না, আপনার এইখানে এসেনশিয়ালি ইন্ডেক্সটাই আসবে। সো ইন্ডেক্সটা এখানে আসলে আমি একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে ইন্ডেক্স ইনটু আপনার ইয়ে হবে বেস অ্যাড্রেস ইনটু না, এখানে সাইজ ইনটু ইন্ডেক্স বেসিক্যালি। আচ্ছা এভাবে লিখি, ইন্ডেক্স ইনটু পার ডেটা টাইপের সাইজ। তো আমার ইন্ডেক্সটা আমি কই থেকে পাবো? এই এক্সপ্রেশন টেম্প থেকে। তো এটা একটা টেম্প কিছু একটা রিটার্ন করবে আমাকে, এটার সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে। ইনটু কি মাল্টিপ্লিকেশন করব? সাইজটা। হ্যাঁ, সো এখানে বেসিক্যালি একটা টেম্প টি সামথিং জেনারেট হবে, তার সাথে এইটার থেকে যে টেম্পটা আমি পাবো সেটা হবে আমার ইন্ডেক্স। এখানে যে ইন্ডেক্স